বিএনপি দুই গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে। বিএনপির কোন ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোন অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির ছোট দল, জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপি, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? যে আপনি ভুলে গেছেন ইসরাক সাহেব, আপনি তাদেরকে রাজাকার বলতেছেন। ওই 71 বা 24 যারা আন্দোলন করছে ওরা যদি রাজাকার হয় তাহলে আপনার নেতা তারেক রহমান সাহেব রাজাকার। নয়ন সাহেব কি বলছিল মনে নাই? তারেক সাহেব জানেন নাকি 24-এর নায়ক আপনি বলছিল, তার মানে উনি 24-এর নায়ক, উনি রাজাকার। এই রাজাকার যদি আপনি এদেরকে বলেন তাহলে আপনি তো ধূলিসাৎ হয়ে যাবেন ভাই। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এমন একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সে সিদ্ধান্ত তিনি একা নিতে চান না। এই কারণেই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দলের রাজনীতিবিদকে নিয়ে তিনি আমেরিকা যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পিনাকি ভট্টাচার্য বিএনপির এত বড় দলের কিভাবে সকল কার্যকলাপ সঞ্চালন এবং কার্যকলাপ চালানোর জন্য টাকা যোগান দেওয়া এমন একটি মাধ্যম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি করতে যাচ্ছে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। এবং বিএনপিকে নিয়ে আরো কিছু বিশ্লেষক খুব বিস্ফোরক মন্তব্য করেছেন, সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আগামী 22শে সেপ্টেম্বর আমেরিকা নিউ ইয়র্কে যাবেন এবং 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। এবং এবার তিনি 4 জন রাজনীতিবিদকে সঙ্গে যাচ্ছেন। একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেকজন হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তারপরে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে তিনি কেন এই 4 জনকে নিয়ে যাবেন? দর্শক, আমি মনে করি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এমন একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সে সিদ্ধান্ত তিনি একা নিতে চান না। এই কারণেই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দলের রাজনীতিবিদকে নিয়ে তিনি আমেরিকা যাচ্ছেন। তাহলে প্রশ্ন হতে পারে যে কি সেই সিদ্ধান্ত? গত বছরও কিন্তু ডক্টর ইউনূস জাতিসংঘে গিয়েছিলেন, তখন প্রেসিডেন্ট বাইডেন ছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্পের আমলে এই বাড়ি তিনি প্রথম যাচ্ছেন এবং সঙ্গে নিচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপি নেতাকে। সাধারণত কোনো সরকার প্রধান জাতিসংঘে গেলে তিনি তার মন্ত্রীবৃন্দ বা উপদেষ্টাকে নিয়ে যান। ডক্টর ইউনূস সেটা না করে তিনি নিয়ে যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি এমন আলোচনা হতে পারে? আমি ধারণা করি যে হয়তো মার্কিন যে প্রভাবশালী রাজনীতিবিদরা আছে তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আগামী নির্বাচনটা করা যায়। এবং বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব, এবং অনেকে মনে করেন যে এই দ্বন্দ্ব বাড়তে বাড়তে এক সময় নির্বাচনটাও ভণ্ডুল হতে পারে। যাতে এটা না হয়, যাতে বিএনপি এবং জামাতের ভিতর চলমান বিরোধগুলো, এই বিরোধ যাতে আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায়, এর জন্য হয়তো এদেরকে সঙ্গে নিয়ে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশন ফাঁকে ফাঁকে মার্কিন সিনেটরদের সঙ্গে বা মার্কিন রাজনীতিবিদদের সঙ্গে, কূটনীতিকদের সঙ্গে আসলে বৈঠকে বসবেন। হয়তো সেখানে পিটার হাসও থাকতে পারে, এটা আমি অনুমান করতেছি, এটা আমার নিজস্ব অনুমান। আবার এমনও হতে পারে যে হয়তো মানবিক করিডোরের বিষয়টা সিদ্ধান্ত হতে পারে। আপনারা জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন যে মিয়ানমার সীমান্তে একটা মানবিক করিডোর দেওয়া হতে পারে। আমরা পরবর্তীতে আর সেরকম কিছু শুনি। হতে পারে এই মানবিক করিডোর নিয়েও আলোচনা হতে পারে। এবং যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং হয়তো এমন হতে পারে যে ডক্টর ইউনূস চান যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এই রাজনীতিবিদদেরকে নিয়ে এই সিদ্ধান্তটা নিই। এটা অবশ্যই ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা অবশ্যই আমাদের উন্নয়ন সহযোগী, কোনো সন্দেহ নেই। তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, ব্যবসা বাণিজ্য করি আমরা, তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে বেনিফিটেড। আর প্রশ্ন হচ্ছে যে সেই কূটনীতিকরা, সেই আমেরিকা, ইউরোপ, তারা এমন কি করতেছেন যে আসলে এটা মানে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্য ভাবছেন, মনে করতেছেন অনেকে। আমেরিকা ইউরোপের সঙ্গে বাংলাদেশের যে স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত, সেই স্বাভাবিক সম্পর্ক আছে নাকি তার চেয়ে বেশি কিছু আমেরিকা চাচ্ছে, তার চেয়ে বেশি কিছু ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে? আর বাংলাদেশের কোনো উপায় নাই দেখে বাংলাদেশ সরকারও তা মেনে নিচ্ছে। আমি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যার আমি একটা ফেসবুক পোস্ট করেই আমার বক্তব্য শেষ করব। তিনি লিখেছেন যে বাংলার মাটিতে আমেরিকানদের বুট ষড়যন্ত্র তত্ত্ব ফিরে এসেছে। যদিও এটা বিরক্তিকর, কিন্তু আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন এত আবর্জনা ছড়িয়ে দেওয়া হচ্ছে,
এই ষড়যন্ত্রতাত্ত্বিকদের কাছে আসলে কে মেগাফোন দিচ্ছে? বাংলাদেশ 18 কোটি মানুষের একটি সার্বভৌম দেশ। আমরা একটি প্রধান উন্নয়নশীল অর্থনীতি, কিন্তু বিদেশি হস্তক্ষেপের খেলার মাঠ নয়। তিনি দেখেন কি বলেছেন, জুলকারনাইন সাইসামি বলেছেন যে আমরা একটি প্রধান উন্নয়নশীল অর্থনীতি, বিদেশি হস্তক্ষেপের খেলার মাঠ নয়। সত্যি বলতে আসল সমস্যা হলো আমাদের কিছু তথাকথিত বিদেশি বন্ধু এবং উন্নয়ন অংশীদার কিভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য জোর দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে কিছু দূতাবাস প্রকৃত কূটনীতির উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে পূর্ণকালীন রাজনৈতিক ব্যবস্থাপনা পরামর্শ পরিচালনা করতেছে বলে মনে হচ্ছে। মানে তিনি বলতেছেন যে কিছু দেশ আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পরিবর্তে দেশ কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, বা ভোট কিভাবে চলবে, নির্বাচন কিভাবে চলবে, এইসব বিষয়ে একটা পরামর্শ পরিচালনা করছে বলে মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটিকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে মনে করি। অবশ্যই বন্ধুরা পরামর্শ দিতে পারে, এটি একটি সুষ্ঠু সম্পর্কের অংশ, কিন্তু এটার একটা স্পষ্ট সীমা আছে এবং সেই সীমাটা ওইসব দেশগুলো প্রায়শই অতিক্রম করতেছে এবং এটা বন্ধ করা দরকার। তো দর্শক, জুলকারনাইন সাইসামির কাছে অবশ্যই অনেক তথ্য বেশি আছে আমাদের চেয়ে, এবং তিনি অনুসন্ধানী সাংবাদিক। তো তিনি যখন এই পোস্ট দিয়েছেন তখন এটা বলার প্রকার রাখে না যে তিনি ওইসব দেশ বলতে আমেরিকা এবং ইউরোপকে বুঝিয়েছেন যে তারা কূটনৈতিক সম্পর্কের চাইতেও বেশি প্রভাব খাটাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে, রাজনৈতিক ব্যবস্থা কি হবে, এগুলো নিয়েও তারা নাক গলাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকালকে জামাত আমিরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতগণ, তারপরে ব্রিটিশ রাষ্ট্রদূত, তারপরে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন, তিনিও দৌড়াদৌড়ি করতেছেন। তারপর চট্টগ্রামে মার্কিন সেনারা আছেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু এই জুলকারনাইন সাইসামি বিরক্ত, এবং জানেন যে স্বামীর সঙ্গে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক। সুতরাং আমি মনে করি যে এই যে ডক্টর ইউনূস তিনি যাচ্ছেন 4 জন রাজনীতিবিদকে নিয়ে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, আক্তার হোসেন, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহির, এদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হলো আসলে আমেরিকার সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যেটা হতে পারে নির্বাচনকালীন ব্যবস্থা কি হবে, বা জামাতের সঙ্গে বিএনপির সম্পর্কটা উন্নয়ন করা, দ্বন্দ্ব নিরসন করা। আবার এমন হতে পারে যে মানবিক করিডোর নিয়েও আলোচনা হতে পারে। রাজনীতি আবার কি রাজপথে চলে আসছে কিনা, এই প্রশ্নটা আমরা প্রতিদিন টকশোতে, প্রেসে মুখোমুখি হচ্ছি। এটার বড় কারণ হচ্ছে যে বেশ কিছু দাবিতে, যে দাবিগুলো আসলে গত 1 বছর থেকেই রাস্তায় ছিল, আমরা এগুলো নিয়ে কথা বলেছি, নতুন কোনো দাবি না, কিন্তু এগুলো নিয়ে আসলে রাস্তায় আন্দোলনটা গড়ায় নাই। তো সম্প্রতি যেটা হয়েছে যে সপ্তাহখানেকের ভিতরে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, নেজাম ইসলাম থেকে শুরু করে খেলাফত আন্দোলন, এরকম বেশ কয়েকটা দল প্রেস কনফারেন্স করে বেশ কিছু দাবিতে রাজপথে কর্মসূচি দিয়েছে, এবং আজকেও 7টা দল অভিন্ন দাবিতে, প্রায় কাছাকাছি দাবিতে তারা কর্মসূচি পালন করেছে। এবং এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে রাজনীতিতে যে ভাষা, শব্দ চয়নে প্রায় একটা সহিংসতা, একটা মুখোমুখি অবস্থান, একটা টেনশন বিরাজ করছে। এবং এই টেনশনটা ডাকসু নির্বাচনের কারণে এটা অনেক বেশি হাইটেক হয়ে গেছে। এই হাইটেন্ড হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে এটা আসলে কনসিকুয়েন্সটা কি সেটা বোঝা দরকার। এবং পার্টিকুলারলি একটা পোলারাইজেশনের আলাপ সব জায়গায় আমরা মুখোমুখি হচ্ছে, যে তাহলে কি বিএনপি এবং এনটি বিএনপি আলাদা জোট হচ্ছে কিনা, বিএনপি বিরোধী জোট, এবং বিএনপি বিরোধী জোটে তাহলে নেতৃত্ব দেবে কারা? এই যে দলগুলো আছে, এবং আমাদেরও অনেকের নাম বিভিন্ন সময়তে পত্রিকাতে এসছে, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এর সব কিছুই আছে ভিতরে, আলোচনা চলতেছে আর কি। তো এখন এটাতে, এবং অনেকে বলার চেষ্টা করতেছে জামাত সহ ইসলামী দলগুলোর এই রাজপথে কর্মসূচি আসলে কার বিরুদ্ধে, তারা আসলে কার কাছে দাবি করতেছে? সরকারই তো তাদের, সবার সরকার, তাহলে আন্দোলনটাকে আসলে ন্যায্য কিনা, এটা করাটাকে আসলে এইরকম কিনা যে তারা বিএনপিকে মানে অন্যায্য কোনো প্রেশারের মধ্যে ফেলতে চাচ্ছে? এটা করে কি তারা আসলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা? এটা করে কি আসলে তারা ভারতের মদদে কিছু করে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে কিনা? এটার মধ্য দিয়ে কি আসলে জামাত নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে কিনা, অথবা ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যাবে এমন একটা স্বপ্ন তারা দেখছে কিনা? এরকম অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথমত হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব কর্মসূচি দেবার, পালন করার যৌক্তিক অধিকার আছে, ন্যায্য। যেভাবে আমি বিভিন্ন জায়গাতে এখন বলছি যে নির্বাচনের দিন তারিখ অথবা মাস ঘোষণা করবার আগে বিএনপি তো সারা দেশে শত শত মিটিং মিছিল করেছে নির্বাচনের দাবিতে, বড় বড় মহাসমাবেশ করেছে এখানে নয়াপল্টনের সামনে এবং আরও বিভিন্ন জায়গাতে। এবং বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আলটিমেটামও দেওয়া হয়েছে যে এই দিন তারিখের মধ্যে নির্বাচনের দিন তারিখ মাস ঘোষণা করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। তাহলে এই দাবিটা কি ন্যায্য ছিল না? ন্যায্য দাবি ছিল, কিন্তু আমরা কি কখনো করেছি? আমাদের জায়গা থেকে আমরা কখনো করিনি, কারণ আমাদের বক্তব্য তখনও ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে নির্বাচন হলেই হয়, আমাদের ব্যাপারে কোনো আপত্তি নাই। আমাদের দলের চেয়ারম্যানও আপনার যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে তখন তিনি একই কথা বলেছে যে 1.5 থেকে 2 বছরের ভিতর নির্বাচনের দাবি আমরা তখন করেছি, ন্যূনতম বিচার সংস্কার এগুলো করে আর কি। তো আমাদের সেই ডেডলাইন, আমাদের প্রস্তাবনা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা প্রায় একই রকম, কাছাকাছি। তো আমরা কখনো নির্বাচনের দাবিতে রাজপথে গিয়ে দাবি দেওয়া করা সেটা আমরা প্রয়োজন মনে করি নাই। ঠিক একইভাবে যদি জামাত, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, নেজাম ইসলাম যদি মনে করে যে তারা এই বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে অথবা পিআরের দাবিতে, উচ্চকক্ষে নিম্নকক্ষে জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নির্বাচন নিষিদ্ধ করবার দাবিতে তারা যদি কর্মসূচি দেয়, এদিকে অন্যায় কিছু আছে? না, অন্যায় নেই। একটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো কর্মসূচি পালন করতে পারে, এবং এটা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধ ফলো করে করা হবে আমরা এর ভিতরে কোনো সমস্যা দেখি না। পরবর্তী প্রশ্ন আসতেছে যে আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে বিক্ষোভ? এই যে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে, কার বিরুদ্ধে বিক্ষোভ? ক্ষোভটা কার বিরুদ্ধে? অন্তর্বর্তীকালীন সরকার তো এই সরকারের, তাহলে এই সরকারের প্রোগ্রাম হলে কি
কি আসলে এখানে তার বিরুদ্ধে আন্দোলন করবার সুযোগ আছে? আবার বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন তো চলছে, কাজ করছে, তাহলে জামাত সহ অন্যান্য দলগুলো প্রেস কনফারেন্স করে রাজপথে কেন এগুলো আনতে হবে? সেটা তো তারা কমিশনে বলতে পারে। কমিশনে তো সবাই বলেছে, কথাগুলো বলছে, এবং বলার ভিতরে কোনো সমস্যা দেখি না। এবং এইটা বলার পাশাপাশিও যে ইয়েতে বলা যাবে না, বাইরে গিয়ে বলা যাবে না, সেটার মধ্যেও আমি মনে করছি না যে এটা খুব অযৌক্তিক অন্যায্য কোনো জিনিস। বরং আমি বোধ করতেছি এটাকে যদি এজেন্ডাভুক্ত করে আগেই আলোচনা করা যেত, যেমন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারি নাই। কমিশনের মিটিংয়ে আমার মনে আছে যে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই বিভিন্ন কক্ষে, উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে পিআর নির্বাচন হওয়ার ব্যাপারে এজেন্ডাভুক্ত করবার জন্য তারা রিকোয়েস্ট করেছে। কমিশন রাজি হয়নি, সময়ের কথা বারবার বলেছে। সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই ব্যাপারে বারবার আলোচনা এজেন্ডাভুক্ত করবার জন্য বলা হয়েছে, ওখানে হয়নি। আমরা আমলাতন্ত্রের সংস্কার নিয়ে সিরিয়াসলি কথা বলতে চেয়েছি, এটা হয় নাই। বাংলাদেশে গত বছরের থেকে আমি কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানের যারা পরাজিত শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ভবিষ্যৎ কি হবে, তার রাজনৈতিক করবার অধিকার থাকবে কিনা, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা নিয়ে গণতদন্ত কমিশন হওয়া দরকার, উন্মুক্ত শুনানি হওয়া দরকার, মানুষের মতামত নেওয়া দরকার। হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে যে বারবার এই বিষয়গুলো ফিরে আসছে। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা যেভাবে কথা বলতে পারি নাই কমিশনে, আমরা পুলিশ নিয়েও কিন্তু তেমন কোনো কথা বলতে পারি নাই। অতএব যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারলে আজকে আলোচনাটা এই পর্যায়ে পর্যন্ত আসতো না, সেই জায়গাটাতে আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে সম্মিলিতভাবে এবং পার্টিকুলারলি কমিশনের। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলোচনাগুলো যদি এজেন্ডাভুক্ত করা হতো তাহলে হয়তো আজকে রাজপথ পর্যন্ত এই কর্মসূচিটা গড়াতো না। বাট স্টিল আমার কাছে মনে হয় না খুব বেশি বিলম্বিত হয়েছে। কমিশন তো কার্যক্রম 1 মাস বাড়িয়েছে, এগুলোকে এখনই কমিশনে এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হোক। এবং আলোচনা করা হলে যেটা হবে, বাহির থেকে আন্দোলনের যে বাস্তবতাটা আছে অথবা রাজনৈতিক কর্মসূচির জায়গা থেকে সেগুলো কমিশনে চলে যাবে এবং নেগোসিয়েশন করা যাবে। এর পাশাপাশি আমরা বোধ করছি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা করা দরকার। বিএনপি বড় দল আকারে, সেও জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিসের সাথে বসুক, কথা বলুক, দলগুলো কে কাকে কোথায় ছাড় দিতে পারে। এই ছাড়ের জায়গায় যদি দলগুলো আলোচনা করে কোনো কিছু সম্মত হতে পারে, সেটা দেশের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ মনে রাখতে হবে 24-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই, আজকে যারা কর্মসূচি দিচ্ছেন না, কোনো বিষয়ে মানছেন না, একমত হচ্ছেন অথবা দ্বিমত হচ্ছেন, আমরা সবাই কিন্তু দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একত্রিত শক্তি। আমরা সবাই আওয়ামী লীগের পতনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অতএব বিএনপি বনাম বাকি দলগুলোর ভিতরে এই ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দেশের জন্য ভালো না, জাতীয় স্বার্থের জন্য ভালো না, রাষ্ট্রের জন্য ভালো হবে না। তাই আমাদের অনুরোধ হচ্ছে বিনীতভাবে আপনারা এই দূরত্বটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করবার চেষ্টা করেন। আমাদের জায়গা থেকেও আমরা যতটুকু সুযোগ আছে আমাদের রোল প্লে করবার, সেটা কিন্তু আমরা করছি। বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বের ফলে অনেক বিএনপির গোপন বিষয়ে বাজারে আসছে। মুখ ফসকে অনেক কিছু অনেকে বলে দিচ্ছেন, অনেকের মুখ থেকে বের হয়ে আসে। দর্শক, বিএনপির দুই গ্রুপের ব্যাখ্যা আমি অনেকবার দিয়েছি। একটা হচ্ছে ভারতপন্থী গ্রুপ, আর একটা হচ্ছে ভারত বিরোধী গ্রুপ, জিয়াউর রহমান বা খালেদা জিয়াপন্থী গ্রুপ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখেছি। ডাকসু নির্বাচনের মনোনয়ন দেওয়া থেকে শুরু করে নানান কিছুতেই এই দুই গ্রুপের দ্বন্দ্ব ছিল একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফলের পরও এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। যারা ভারতের বিরুদ্ধে তারা আত্মসমালোচনা করছে যে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত, কারণ আমাদের ভারতীয় ন্যারেটিভ, চাঁদাবাজি এগুলো চলে না, এগুলো মানুষ খায় না। আর যারা ভারতপন্থী তারা বলছেন যে না, ভোট কারচুপি হয়েছে, আওয়ামী লীগের ভোট নিয়ে ক্ষমতা এসেছে, নানান এক্সকিউজ। এই দ্বন্দ্ব প্রকট থেকে প্রকটতর হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর মধ্যে রুমিন ফারহানা একটা পক্ষের। রুমিন ফারহানার রাজনীতি বিএনপিতে নাই, এটা মাইন্ডেড। কেন নাই আমি আসছি সেদিকে। রুমিন ফারহানা বলছেন বিএনপি তো ডাকসু নির্বাচন চাই নাই, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসল কথা, এটি হচ্ছে আসল ঘটনা, এটা ফাঁস হয়ে গেছে। বিএনপি ডাকসু নির্বাচন চায় নাই এই কথাটা রুমিন ফারহানা বলেছেন মূলত বিএনপি দুই গ্রুপের দ্বন্দ্ব থেকে। এমনকি রুমিন ফারহানা ওই যে আওয়ামী লীগের ভোট নিয়ে জিতেছে এইসব থিওরি যারা দেয়, ওই গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন। এই যে বিএনপি ডাকসু নির্বাচন চাই নাই, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটি হচ্ছে আসলে বিএনপি নির্বাচনই চায় না। এটার সাথে অ্যানালজি করলে এটি দাঁড়ায় বিএনপি জাতীয় নির্বাচনও চায় না, এরা চায় নির্বাচন বানচাল করতে। আর উপর যা বলছে ওটা ফাও। যেমন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সে আবিদ ছেলেটা কি একবারে গলা ভেঙে কি বলেছিল, ডাকসু নির্বাচন হতেই হবে, 9 সেপ্টেম্বরই হতে হবে, কোনো কথা শুনতে চাই না। এবং যখন ডাকসু নির্বাচন স্থগিত করলো কোর্ট, তখন সাথে সাথে মিছিল বের হলো। সেই মিছিল কিন্তু ছাত্রদল করেছে, না স্থগিতের বিরুদ্ধে মিছিল, আমরা 9 তারিখে নির্বাচন চাই। এবং 9 তারিখ নির্বাচন ফিক্সড হওয়ার পর আবার তারা কথিত সুক্রিয়াও জানালো। তা উপরে বিএনপির অবস্থান ছিল তারা ডাকসু নির্বাচন চায়, কিন্তু ভিতরে তারা চায় নাই। এটি গোপন তথ্য ফাঁস হওয়া। আচ্ছা, তারা ডাকসু নির্বাচন চায়নি, চাপিয়ে দেওয়া হয়েছে। কেন নির্বাচন গিয়েছে, কেন বর্জন করেন আপনারা? বাস্তবতা এটি যে বিএনপি হচ্ছে নির্বাচন বিরোধী দল, তারা নির্বাচন চায় না, তাদের ভোট নাই, তারা জয় বাংলা হয়ে যাচ্ছে। রুমিন ফারহানা বলে দিচ্ছে। রুমিন ফারহানা কেন এইসব গোপন অনেক কথা বলে দিচ্ছে? দেখেন, রুমিন ফারহানার বিএনপিতে রাজনীতি নাই। রুমিন ফারহানার বাবার একটা দল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে, ওই দল করতে পারে। রুমিন ফারহানার ন্যারেটিভের সাথে বিএনপি এখন মিলে না, এবং বিএনপির ভিতরে একটা গ্রুপ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।